এই গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে রাজনীতি নিয়েই, পলিটিক্স নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, এখনও হচ্ছে, সামনেও হবে। মানুষের আগ্রহ অবশ্যই এটাতে আছে। সেই সঙ্গে কিন্তু মানুষের একটা যে আইনের শাসন আমরা বলছি, সেখানে আইন শৃঙ্খলা ব্যাপারটি আছে, এটি নিয়ে সবচেয়ে বেশি মনে হয় সাধারণ মানুষ বেশি কনসার্ন। এবং আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, আইন শৃঙ্খলা পুলিশের যে নিষ্ক্রিয়তা, অনেকদিন ছিলেন না, তারপর আসার পরে পুলিশ বাহিনী ঠিক সেইভাবে এখনও কাজ করা শুরু করেনি। আমরা অনেক জায়গায় মব জাস্টিস দেখলাম, অনেক জায়গায় দেখলাম যে অনেক গণপিটুনিতে মারা গেছে, আর কিছু জায়গায় দেখলাম যে নারীদের উপর আক্রমণ হয়েছে। যদিও এখান থেকে সরকারের কাছ থেকে নানা ধরনের আমরা বিবৃতি পেয়েছি, এগুলো যেন না করা হয়, কঠোর ব্যবস্থা না হয়, এ ধরনের নানা ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরে যে সাধারণ মানুষের আইন শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের যে উদ্বিগ্ন, একজন সমন্বয়কারী হিসেবে আপনারা আন্দোলনটাকে এক সফল পর্যায়ে নিয়ে এসছেন, আপনি কতটা উদ্বিগ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? গত 5 আগস্ট যখন গণঅভ্যুত্থান হয়, এই সরকার শেখ হাসিনার পতনের পরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটার বর্তমানে ভয়াবহ অবস্থা। এখন তাও কিছুটা একটা সেটেলমেন্টের মধ্যে হয়তো আমরা আসতে পেরেছি, কিন্তু তার আগ পর্যন্ত গত 1 মাসে আপনি যদি স্থানীয় পর্যায়ে যান, তাহলে ল অ্যান্ড অর্ডার বলতে আসলে কিছু ছিল না। এখন এই ঘটনাগুলো কোনোভাবেই তো আমাদের যে বর্তমান সরকার বলি বা আমাদের যারা জনগণ, কেউই আসলে এটার জন্য দায়ী না। এই বিষয়টার জন্য পুরোপুরি দায়ী বিগত যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার। তারা গত 15 বছরে দেশটার এমন পরিস্থিতি করেছে, সে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নষ্ট করে ফেলেছে, যার প্রভাব পড়েছে আমাদের সরকার পতনের পরে। শেখ হাসিনা উনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এবং সাথে সাথে দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে গেল, দেশের ল অ্যান্ড অর্ডার ডিসফাংশনাল হয়ে গেল। এবং আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তখন তারা কিন্তু একটা হিমশিম খাচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে। এবং এটা কিন্তু আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য এক ধরনের একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা কিন্তু ছাত্র, আমাদের হাতে কিন্তু ওই ধরনের কোনো নির্বাহী ক্ষমতা নেই। তো যখনই 5 আগস্ট শেখ হাসিনা উনি পদত্যাগ করলেন, তার পরবর্তীতে আমাদের ছাত্রদের কাঁধে এক ধরনের দায়িত্ব পড়ে গেল দেশের ল অ্যান্ড অর্ডার ফিরানোর, যেটা আমরা মনে করি যে একটা দেশের রাষ্ট্রের স্বাস্থ্যের জন্য আসলে কোনো দিক থেকে ভালো না। এবং আমরা যখন ছাত্ররা এই বিষয়গুলো মোকাবেলা করতে গেলাম, তখন দেখা যাচ্ছে যে এখানে বিরোধী অনেক দল আছে, তারা ছাত্রদের সাথে একটা ক্ল্যাশ হচ্ছে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিতে যখন বাধা প্রদান করার চেষ্টা করে ছাত্ররা, তখন তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব স্টুডেন্টরা কোঅর্ডিনেট করেছিল স্থানীয় পর্যায়ে, তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, যে স্থানীয় পর্যায়ে তারা দুর্নীতি মোকাবেলা করতে গেছে, তাদের উপর হামলা হয়েছে। এখন তারা দেখা যাচ্ছে বিচার খুঁজেছে আমাদের কাছে, কেন্দ্রীয় সমন্বয়কদের কাছে এসে তারা বিষয়টা সুরাহা করতে যাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের হাতেও কিন্তু এই স্থানীয় পর্যায়ে সমস্যাগুলোর কোনো সমাধান নেই। যার ফলাফল হিসেবে আমরা দেখছি স্থানীয় পর্যায়ে নানানভাবে কিন্তু বর্তমানে যত স্থাপনাগুলো আছে, আমাদের ইনস্টিটিউশনগুলোর পুনরায় দখলে যাচ্ছে। এক রাজনৈতিক দল থাকে, আরেকটা রাজনৈতিক দলের কাছে দখলে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা বারবার এক্সপেক্ট করছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা ক্ষমতায় আসছেন আজকে 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, আপনারা আরও বেশি কঠোর হন এবং এই প্রশাসনের মধ্যে যারাই শেখ হাসিনার রেজিমে দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে আপনারা বহিষ্কার করে আইনের আয়তায় এনে আপনারা এই প্রশাসনটাকে ফাংশনাল জায়গায় আনেন। কিন্তু এখনও আমরা দেখছি যে সরকার কিন্তু সে ওই অর্থে স্থানীয় পর্যায়ে প্রশাসনকে ফাংশনাল করতে পারছে না, এবং এখনও পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি না কোনো দিক থেকে স্বাভাবিক। এবং এটা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা চ্যালেঞ্জ, এবং আশা করি যে সরকার এই পুরো বিষয়টাকে মাথায় রেখে তারা আরও বেশি কঠোর অবস্থান নেবে এবং প্রশাসনিক রদবদলটা মাধ্যমে প্রশাসনটাকে সচল করবে। এটা না হলে আসলে সেনাবাহিনীকে মাঠে নামিয়েও আসলে খুব বেশি লাভ নাই, বরং দেশে বর্তমানে যত কিছু আছে নতুন করে দখলেই যেতে থাকবে। আমি ব্যারিস্টার মিতি সানজানা, আপনার একটু অভিজ্ঞতা শুনে তারপরে এই যে আইন শৃঙ্খলা আপনি কিভাবে দেখছেন, যে কতটা উদ্বিগ্ন আসলে আপনি? জি, কিছুটা উদ্বিগ্ন অবশ্যই আছি, কিন্তু আমরা যদি পুরো নেচারটা দেখি, গণ অভ্যুত্থান পৃথিবীর যে কোনো দেশে যখন এই ধরনের একটি রেভলিউশন হয়, সেই পোস্ট রেভলিউশন যে একটা আফটারমাথ যে ইফেক্টগুলো থাকে, সেই এই ধরনের ইফেক্টগুলো থাকবে। মানুষের ভেতরে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সেগুলো বেরিয়ে আসছে, এবং এখানে আসলে অনেক ধরনের মানুষ, আসলে অনেক ধরনের প্লেয়ার্স আমি বলবো, হু আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। কেউ ভেস্টেড গ্রুপ আছে নানা ধরনের, কেউ আছে যারা প্রতিশোধ পরায়ণ, কেউ আছে তাদের হয়তো বিগত দিনে তাদের জমি দখল হয়ে গিয়েছিল, সেই জমি জমা তারা
ভাবছে যে তারা হয়তো সেই ফোর্সফুলি সেটাকে আবার নিজেদের দখলে নেবে। তো এরকম নানা রকমের মানুষ এখন আসলে নানা ধরনের সুবিধাভোগী, আমি বলবো অনেকে চাচ্ছে যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কি ধরনের বেনিফিট আসলে এটার থেকে নেওয়া যায়। কিন্তু সব কিছু মিলিয়ে আমি বলবো যে আমি একেবারেই হতাশ নই, পেসিমিস্টিক মানুষ আমি নই, অপটিমিস্টিক আমি। এবং আমি বলতে চাই যে আপনি দেখেন আমাদের এই গণ অভ্যুত্থানের পরে প্রায় 7 দিন বা 10 দিনের মতো দীর্ঘ সময় সম্ভবত মাঠে বোধহয় পুলিশ ছিল না, একেবারেই 3 দিন তো সরকারি ছিল না। সরকারি ছিল না। এবং এরকম একটি পরিস্থিতিতে আমি আমার অনেক বিদেশি বন্ধু রয়েছে, অনেক কূটনৈতিক যারা রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তাদেরকে আমি যখন এই প্রশ্নটি করেছি যে তোমার দেশে কি তুমি চিন্তা করতে পারো যে 3 দিন কোনো সরকার নেই, প্রশাসনের কোনো লোক নেই, কোনো পুলিশ মাঠে নেই, সেই ক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারত? আপনি জানেন যে নিউ ইয়র্কে এক ঘন্টার লোডশেডিংয়ের ফলে, ইলেকট্রিসিটির বিপর্যয়ের ফলে সেখানে সমস্ত দোকানপাট সব কিছু লুট হয়ে গেছে। এবং আমাদের তো আসলে লোডশেডিং একটা নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। সেখানে এতদিন ধরে পুলিশ মাঠে নেই, সেই অবস্থায় আমি বলবো যে সেই হিসেবে এমন কোনো ধরনের বিপর্যয় কিন্তু আমরা আসলে লক্ষ্য করিনি। তারপরই আমরা দেখলাম যে একেবারে ইতিহাসের অলমোস্ট বলতে গেলে সবচেয়ে বড় একটি বন্যার মুখোমুখি আমরা হলাম। বিশাল চ্যালেঞ্জ, একের পর এক চ্যালেঞ্জ আমাদের সামনে, আসলে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হচ্ছি। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে সবাইকে যে ঐক্যবদ্ধ থাকা, এটি আসলে আমার কাছে মনে হয় যে খুব জরুরি। এতগুলো বাচ্চা, এতগুলো ছেলেমেয়ে যারা তাদের জীবন দিয়ে দিল, একটি দেশের স্বপ্ন তারা দেখেছে, একটি সুন্দর দেশের স্বপ্ন তারা দেখেছে। আমরা যে আইনের শাসনের কথা বলছি, তারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছে যে সেখানে গণতন্ত্র, আইনের শাসন সব কিছু আসলে এস্টাবলিশ হবে। তো সেই স্বপ্নটি আসলে যদি বাস্তবায়িত না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে শহীদ এবং শহীদের পরিবার যারা রয়েছে তাদের সাথে সেটি আসলে প্রতারণার শামিল, তাদের রক্তের সাথে সেটি বেইমানি। তো সেই জায়গাটির থেকে আমি মনে করি সবাইকে যে ধৈর্য ধরা এবং ঐক্যবদ্ধ হওয়া, সেই কাজটি আমার কাছে মনে হয় যে খুবই জরুরি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য যারা, তাদেরকে দিয়েই কিন্তু আসলে সেই আইনের মানে গতি ফিরিয়ে আনতে হবে, গতিশীল করতে হবে সব জায়গা। কারণ আমার যেই ব্যক্তি, আমার আসলে এক্সপিরিয়েন্স নেই, ছাত্র, তাদের কাজ আসলে লেখাপড়া করা এবং আগামীতে আসলে আমাদের একটি শিক্ষিত জাতি এবং একটি সচেতন জাতি গড়ে তুলতে হলে তাদেরকে কিন্তু পড়ালেখায় ফেরত যেতে হবে। কাজে যার কাজটি আসলে তাকেই করতে হবে। এবং সেই হিসেবে আইন মানে প্রশাসনের যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যারা রয়েছেন, আমি তো বিশ্বাস করি না যে বাংলাদেশের যত পুলিশ প্রত্যেকেই তারা গণহত্যার সাথে জড়িত হয়েছে। আমি তো বিশ্বাস করি না যে তারা প্রত্যেকেই গুলি ছুঁড়েছে। তাদের সামনে ছেলেরা যখন বুক পেতে দিয়েছে, সবাই তো গুলি করেনি। আপনি জানেন যে একজন পুলিশ কর্মকর্তার সন্তান, তিনিও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শরিক হয়েছেন এবং তাকে যখন মেরে ফেলা হয়েছে, তিনি একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ফোন করেছেন, ফোন করে জিজ্ঞাসা করেছেন তাকে যে একজন মানুষকে মারতে কতগুলো গুলির প্রয়োজন রয়েছে। তো কাজে আমি তো বিশ্বাস করি না যে বাংলাদেশের সকল পুলিশ সবাই আসলে গুলি করেছেন, সবাই হত্যার সাথে জড়িত, সবাই গণহত্যার সাথে জড়িত। এবং যারা জড়িত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা খুব সহজ, এমন কোনো কঠিন ব্যাপার না। হয়তো সব অনেকের মধ্যে হয়তো 1000 জন সেটার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত আরও কম হয়তো বা। তো যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে বাকি যারা রয়েছেন তাদেরকে আসলে আমার কাছে মনে হয় সেই অ্যাসুরেন্সটা কিন্তু দেওয়া প্রয়োজন, জনগণের কাছ থেকেই দেওয়া প্রয়োজন। আমাদের যে একটা যে ধারণা তৈরি হয়েছে, সেটি অমূলক ধারণা নয়। এই যে পুলিশের প্রতি যেই আসলে ক্ষোভ মানুষের, সেটি তো আসলে একদিন দুদিনের না, দীর্ঘদিনের। এবং এর আগে আমরা দেখেছি পুলিশের বড় বড় কর্মকর্তারা, তারা যেই ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত হয়েছেন, এই যে আইনের শাসন যেটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটি তো আসলে কোথায় আইনের শাসন, সেটির তো কোনো আমরা খুঁজে পাচ্ছি না। তো কাজেই সেই জায়গাটিতে তাদেরকেও আশ্বস্ত করতে হবে যে যারা আসলে কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত না, তারা তো আসলে পালিয়ে যেতে পারবেন না সবাই। আপনি একটি রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন, তার মানে তো আপনি সেই গণহত্যার সাথে জড়িত নন, আপনি দুর্নীতি করেননি, আপনি টাকা পাচার করেননি। তাহলে আপনাকে কেন বিচারের মুখোমুখি করা হবে বা জনতার আদালতের মুখোমুখি কেন একজন নিরপরাধ মানুষকে হতে হবে? তো আমার কাছে মনে হয় সেই জায়গাটির থেকে দেশ, জাতি এবং দেশের জনগণ প্রত্যেকেই ধৈর্য ধরতে হবে এবং তাদেরকে আসলে বুঝতে হবে যে যেই মানুষগুলো শুধু অপরাধের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। আমার কাছে মনে হয় সেই জায়গাটি খুব জরুরি।